নমস্কার শ্রোতা বন্ধুরা, কুহেলিতে আমাদের আজকের উপস্থাপনা হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা মসমাই অর্কিড। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি মধুমন্তী এবং অন্যান্য চরিত্রে রয়েছে দীপ, অয়ন এবং প্রসেনজিৎ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন মসমাই অর্কিড। শিলং পাহাড়ে শীতের শুরুতেই এবার বেশ ঠান্ডা পড়েছে। ধুতির ওপর গায়ে গলাবন্ধ কোট, কান ঢাকা লাল উলের টুপি পরে পুলিশ বাজার মেলে শেষ বিকালে বসেছিলেন নকুরবাবু। বেঞ্চে পাশে পড়েছিল সান্ধ্য শিলং টাইমস। কাগজটা পড়া হয়ে গেছে। বড়াপানি লেকে বাইচ ফেস্টিভ্যাল, গারো পাহাড়ে ধস নেমেছে। অরফ্যান হাউস থেকে গতকাল একটা বাচ্চা চেরাপুঞ্জি বেড়াতে গিয়ে নিখোঁজ। এছাড়া কাগজে কোনো খবর নেই। কাগজ পড়ার পর চুপচাপ বসে চারদিক লক্ষ্য করছিলেন তিনি। পুলিশ বাজারের এ অঞ্চলটাকে শিলংয়ের প্রাণকেন্দ্র বলা যায়। রিং রোডের চারপাশে অনেক রাস্তা এসে মিলেছে। চারপাশে রংচঙে শীতবস্ত্রর দোকান, ফুটপাতে খাসি বিক্রেতারা বসে থাকে রঙিন শাল আর অর্কিডের পসরা নিয়ে। সারাদিন এ অঞ্চলে টুরিস্টদের ভিড় লেগে থাকে। তবে সারাদিন পর সে ভিড় ফাঁকা হয়ে এসেছে। দোকানপাটের ঝাঁপ বন্ধ হচ্ছে। ফুটপাতের বিক্রেতারাও তাদের মালপত্র গুটিয়ে রওনা দিচ্ছে দূরে খাসি গ্রামের দিকে। পাহাড়ি সব শহরেই সন্ধে নামলে রাস্তা ফাঁকা হয়ে যায়। শিলং শহর আর তার আশেপাশের অঞ্চলগুলো নকুরবাবুর কাছে নতুন নয়। প্রতি বছর এ সময় দিন কয়েকের জন্য শিলংয়ে আসেন তিনি। কিছুটা কাজের জন্য, কিছুটা চেঞ্জের জন্য। একলাই আসেন। কলকাতায় তার একটা আয়ুর্বেদ ওষুধের দোকান আর ছোট একটা বই প্রকাশনা সংস্থা আছে। শিলং হলো বনৌষধির স্বর্গরাজ্য। খাসি পাহাড়, গারো পাহাড়ে অজস্র ভেষজ লতাগুল্ম মেলে, যা পৃথিবীর অন্য কোথাও মেলে না। নকুরবাবু এখানকার বন জঙ্গল থেকে সেসব সংগ্রহ করে নিয়ে যান। এছাড়া অর্কিড সংগ্রহেরও নেশা আছে তার। শিলংয়ের নানা রঙের বিখ্যাত অর্কিডও তাকে এখানে টেনে আনে। দিন চারেক হলো তিনি শিলংয়ে এসেছেন। এবার লতা গুল্ম আর অর্কিডও সংগ্রহ করেছেন প্রচুর। নকুরবাবুর মন বেশ খুশি। আরো একদিন রেস্ট নিয়ে তিনি গৌহাটি হয়ে কলকাতায় ফিরবেন। নকুরবাবুর তাড়া তেমন কিছু ছিল না। আরো বেশ কিছুক্ষণ বসার পর নকুরবাবু যখন উঠলেন তখন রাস্তা জনশূন্য। দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। ফুটপাতের দোকানিরাও নেই। রাস্তার আলো জ্বলে উঠেছে আর তার সাথে সাথে কুয়াশার চাদরে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে চারপাশ। হোটেল বেশ কিছুটা দূর। সেখানে যাবার জন্য একটা নির্জন রাস্তা ধরলেন তিনি। কিছুটা এগোবার পর হঠাৎ তিনি দেখতে পেলেন রাস্তার পাশে ঘোলাটে ল্যাম্পপোস্টের নিচে লাল কালো ডোরাকাটা খাসির চাদর মুড়ি দিয়ে বসে আছে এক বৃদ্ধ।
তার সামনে রাখা ছোট ছোট পিচবোর্ডের বাক্সে রাখা অর্কিডের পসরা। পাশ দিয়ে যাবার পথে কৌতূহলবশত তার অর্কিডের পসরার সামনে দাঁড়ালেন নকুড়বাবু। মুখে অসংখ্য বলিরেখাময় বৃদ্ধ তার উদ্দেশ্যে বলল, খুবলেই। নকুড়বাবুও বললেন, খুবলেই। খাসি ভাষায় এ শব্দের অর্থ গুড ইভিনিং। অর্কিড দেখতে লাগলেন নকুড়বাবু। লেডি স্লিপার, ব্লু ভেন্ডা, শিলংয়ের বিখ্যাত সব অর্কিড বাক্সে রাখা। তবে এসব তার সংগ্রহে আছে। হঠাৎ একটা বাক্সে খড়ের বিছানাতে রাখা অদ্ভুত জিনিস দেখতে পেলেন তিনি। ঠিক টেনিস বলের আকৃতির একটা উদ্ভিদ। তাদের রং ঘোর রক্তবর্ণ, সংখ্যায় দুটো। প্রত্যেকটার গায়ে ইঞ্চিখানেক লম্বা ফিতের মতো দুটো অঙ্গ। তাদের আকৃতি দেখে নকুড়বাবু বেশ অবাক হয়ে বললেন, এগুলো কি রেড ক্যাকটাস? বৃদ্ধ মিটি মিটি হেসে জবাব দিল, ক্যাকটাস নয়, অর্কিড। এরকম অদ্ভুত আকৃতির অর্কিড হয় নাকি? এই জিনিস কোথায় পাওয়া যায়? জানতে চাইলেন নকুড়বাবু। বৃদ্ধ বলল, মোরা। অর্থাৎ চেরাপুঞ্জিতে মসমাই কেভের ভিতরে। মসমাই গুহা? সেখানে ইতিপূর্বে গেছেন নকুড়বাবু। তিনি বললেন, ওই সেখানে আমি এই জিনিস দেখিনি তো। বৃদ্ধ হেসে বলল, না দেখারই কথা। 20 বছরে এই জিনিস একবার জন্মায়। তাছাড়া টুরিস্টরা যে পথে গুহায় ঢোকে সে পথে ও জায়গাতে পৌঁছানো যায় না। গুহা অনেক বড়, অন্য পথে সেখানে যেতে হয়। নকুড়বাবু অর্কিডগুলো ভালো করে দেখার জন্য সেই বাক্সর দিকে হাত বাড়াতে গেলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বৃদ্ধ বাক্সটা ছো মেরে কোলে টেনে নিয়ে বলল, ছোঁয় না, এর গুণ নষ্ট হয়ে যাবে। কি গুণ? জানতে চাইলেন তিনি। বৃদ্ধ মুহূর্ত খানিক চুপ করে থেকে তাকে অবাক করে দিয়ে বলল, এ খেলে মানুষের বয়স কমে যায়। খেলে বয়স কমে? সংস্কৃত আয়ুর্বেদিক প্রাচীন পুঁথিতে এ ধরনের কিছু উদ্ভিদের কথা পড়েছেন ঠিকই তিনি। কেউ কেউ এসব বিশ্বাস করলেও নকুড়বাবু কথাটা বিশ্বাস করেন না। বয়স আবার কমে নাকি? লোকটা হয়তো তার সংস্কার বিশ্বাস থেকে অথবা খদ্দেরকে প্রলুব্ধ করতে এ কথাটা বলছে। তবে জিনিসটা দেখে নকুড়বাবুর মনে হলো ক্যাকটাস না হয়ে সত্যি ওগুলো অর্কিড হয়ে থাকলে ওটা যে রেয়ার জিনিস তাতে সন্দেহ নেই। কোনো বইতে এ অর্কিডের ছবি দেখেননি তিনি। এ জিনিস তাকে সংগ্রহ করতে হবে। কিছুক্ষণ অর্কিডগুলো দেখার পর নকুড়বাবু বেশ কৌশলী ভাবে বললেন, বয়স কমার গল্প বলে দাম বাড়িয়ে লাভ নেই। কি দাম নেবে বলো? বৃদ্ধ জবাব দিল, দাম বাড়াচ্ছি না। 1000 টাকা দিলেও এ জিনিস এখন আমি বেচবো না। আমার নিজের কাজে লাগবে। আপনি যদি সত্যি এ জিনিস চান তবে কাল বিকেলে মসমাই কেবের কাছে 7 সিস্টার্স ওয়াটারফলসের কাছে ঠিক সন্ধ্যা নামার আগে চলে আসুন। আমি আপনাকে গুহায় নিয়ে যাব।
যত খুশি অর্কিড সংগ্রহ করবেন। নকুড়বাবু তার কথার জবাব না দিয়ে তাকিয়ে রইলেন অর্কিড দুটোর দিকে। অদ্ভুত অর্কিড দুটোর প্রতি আকর্ষণ ক্রমেই বাড়ছে। সংগ্রাহকরা পছন্দসই জিনিসের খোঁজ পেলে তা হাতছাড়া করতে চান না, তার জন্য অনেক দূর ছোটেন। তাকে চুপ করে থাকতে দেখে বৃদ্ধ বলল, কি ভাবছেন? গুহায় যেতে ভয় পাচ্ছেন? তাহলে এ জিনিস আপনার পাওয়া হবে না। নকুড়বাবু তার কথা শুনে বলল, না, ভয় পাচ্ছি না। এখানকার অনেক কেভে আমি একলাই ঘুরেছি, কিন্তু ওখানে গেলে তোমাকে পাবো তো, তাহলে যাব ওখানে। উজ্জ্বল চোখে বৃদ্ধ বলল, হ্যাঁ, আমি নিশ্চয়ই থাকবো। আপনি আশ্চর্য হয়ে যাবেন ওখানে গেলে। আমি আপনার প্রতীক্ষা করব। ও অঞ্চলে বেশ কিছু ভেষজ গাছও আছে, গেলে সেগুলো অন্তত সংগ্রহ করা যাবে। এই ভেবে এবং বৃদ্ধর শেষ কথাগুলোর মধ্যে এমন একটা আহ্বান ছিল যে শেষ পর্যন্ত নকুড়বাবু সেখানে যাবেন বলে রাজি হয়ে গেলেন। বৃদ্ধর বলিরেখাময় মুখে আরো হাসির রেখা খেলে গেল। সে একবার শুধু বলল, আমি লোক চিনি, জানতাম আপনি রাজি হবে। কথাগুলো বলে সে তার জিনিসপত্র গুছোতে শুরু করলো। নকুড়বাবু ফেরার পথ ধরলেন। বেশ কিছুটা এগোবার পর নকুড়বাবুর খেয়াল হলো লোকটার নাম ধাম তো কিছু জানা হলো না। আবার পিছু ফিরলেন তিনি, কিন্তু সেই ল্যাম্প পোস্টের কাছাকাছি এসে তিনি দেখলেন কুয়াশার চাদর মুড়ে ল্যাম্প পোস্টটাই একলা দাঁড়িয়ে আছে। সে চলে গেছে। নকুড়বাবু পরদিন দুপুরবেলার মধ্যেই পৌঁছলেন মসমাইতে। হাতে সময় নিয়ে এসেছেন, কারণ জঙ্গল থেকে নিজের প্রয়োজনে বেশ কিছু উদ্ভিদ সংগ্রহ করবেন তিনি। খাসি পাহাড়ে অবস্থিত এ জায়গাতে আগেও তিনি এসেছেন। উঁচু জায়গার মাথার উপর দাঁড়িয়ে আছে পাইন, রডোডেন্ড্রন, বাঁশ ইত্যাদি গাছের ঘন জঙ্গল। তাছাড়া নানা ঝোপে ছাড়ে বৃক্ষকাণ্ডে নানা ভেষজ লতাগুল্ম আর অর্কিডের সমারোহ তো আছেই। কাছে মসমাই কেভ, মসমাই ফলস, সেভেন সিস্টার্স ফলস ইত্যাদি জলপ্রপাত। আকাশের মতিগতি এখানে বড় বিচিত্র। এই মেঘমুক্ত ঝকঝকে আকাশ, তার পরক্ষণেই আবার মুষলধারে বৃষ্টি। যে বৃষ্টি চির সবুজ করে রাখে এখানকার প্রকৃতিকে, পুষ্ট করে পাহাড়ের বুক থেকে নেমে আসা দুগ্ধ ফেন্নিভ অসংখ্য জলপ্রপাতকে। তৈরি হয়ে এসেছেন নকুড়বাবু, সঙ্গে বর্ষাতি, ছাতা, ভেষজ উদ্ভিদ সংগ্রহ করার জন্য পলিথিনের ব্যাগ। তাছাড়া জল, শুকনো খাবার ইত্যাদিও তার সঙ্গে আছে। বিকাল হতে ঘণ্টাখানেক বাকি। জঙ্গলে ঢুকলেন তিনি। কাজ মিটিয়ে ঠিক সময়ে যাবেন কাছেই সেভেন সিস্টার্সে। জঙ্গলে ঢুকে প্রয়োজনীয় গাছগাছড়ার সন্ধান করতে লাগলেন তিনি। কিছু ব্যাগেও ভরতে লাগলেন।
তিনি তখন বেশ অনেকটা ভিতরে প্রবেশ করেছেন। হঠাৎ কেউ যেন একটা বিরাট কালো চাদর বিছিয়ে দিল জঙ্গলের মাথায়। তিনি ওপরে তাকিয়ে দেখলেন বিরাট একখণ্ড কালো মেঘ এসে উপস্থিত হয়েছে জঙ্গলের মাথায়। চেরাপুঞ্জিতে এ ঘটনা হামেশাই ঘটে। অন্ধকার নেমে এলো চারপাশে, আর তারপরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। বর্ষাতে আর ছাতা মাথায় একটা গাছের তলায় দাঁড়িয়ে নকুরবাবু নিজেকে বাঁচাতে লাগলেন। হঠাৎ তিনি দেখলেন কয়েক হাত তফাতে গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা লোক। পরনে বিবর্ণ হয়ে যাওয়া একটা লং কোট, মাথায় একটা হ্যাট। যদিও টুপিটা তার মুখকে অর্ধেকটা আড়াল করে রেখেছে, তবুও নকুরবাবুর মনে হলো লোকটা যেন তাকেই দেখছে। লোকটা কে? ভবঘুরে ধরনের কেউ? নকুরবাবু তাকে দেখতে লাগলেন। লোকটাই প্রথমে মুখ খুলে স্পষ্ট ইংরাজিতে জিজ্ঞেস করলো, আপনি কি টুরিস্ট? নকুরবাবু জবাব দিলেন, না, ঠিক তা নয়। আমি কিছু গাছগাছরা সংগ্রহ করতে এসেছিলাম, ওষুধ তৈরিতে কাজে লাগে। তা আপনি? লোকটা প্রথমে বলল, ও, আপনি বনৌষধি সংগ্রহ করছেন? তারপর একটু থেমে বলল, আমিও আপনার গাছগাছরা খুঁজি। লোকটার ইংরেজি কথা আর কথা বলার ঢং দেখে এবার তাকে ঠিক ভবগুড়ো টাইপের বলে মনে হলো না নকুরবাবু। লোকটা যেন একটু ইতস্তত করে এরপর নকুরবাবুর পাশে এসে দাঁড়ালো। তাকে কাছ থেকে দেখে নকুরবাবু বেশ খানিকটা অবাক হয়ে গেলেন। লোকটার মুখ আর হাতের ধবধবে সাদা রং বলে দিচ্ছে লোকটা বিদেশি। ভারতীয়দের চামড়া এত ফর্সা হয় না, ওই জন্যই সে ইংরেজিতে কথা বলছে। নকুরবাবু জানতে চাইল, আপনিও কি ভেষজ শাস্ত্র চর্চা করেন? সে জবাব দিল, আসলে আমি একজন বটানিস্ট। খাসি পাহাড়ের জঙ্গলে নানা ধরনের পিচার প্ল্যান্ট, মাংসাশী উদ্ভিদ পাওয়া যায়, আপনি নিশ্চয়ই জানেন। তার উপর একটা বই লেখার জন্য আমি এ দেশে এসেছি, মানে এসেছিলাম। কোথা থেকে এসেছিলাম মানে? আপনি এখন এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি অনেক বছর ধরে। আমার নাম উইলিয়াম স্পেন্সার, জাতিতে ইংলিশম্যান। তবে সে দেশে আর ফেরা হলো না। একটা বিষণ্ণতা যেন ঝরে পড়ল তার কণ্ঠস্বরে। সৌজন্যবশত এরপর নিজের পরিচয় দিয়ে নকুরবাবু বললেন, ফেরা হলো না কেন? এখানেই সংসার পেতেছেন, নাকি বই লেখার কাজ শেষ হয়নি? সে জবাব দিল, সংসার আমার নেই, আর বই লেখার কাজও শেষ হয়ে গেছিল। জানেন, কত নতুন নতুন তথ্য সংগ্রহ করেছিলাম তাতে। মানুষ জানলে উপকৃত হতো। কত নতুন নতুন উদ্ভিদের কথা লেখা হয়েছিল, হয়তো ভেষজ বিজ্ঞানের কাজে আসতো। নকুরবাবু বললেন, তা বইটা কি হলো, ছাপাননি নাকি? লোকটা বলল, ছাপাবার আগেই তো। প্রথম কথাটা সম্পূর্ণ করল না লোকটা। তারপর একটু চুপ করে থেকে বলল, আচ্ছা, আপনার তো প্রকাশনার ব্যবসা, বইটা দিলে আপনি ছাপাবেন? নকুরবাবু জবাব দিলেন, পাণ্ডুলিপিটা দেখা দরকার, ভালো হলে নিশ্চয়ই ছাপাবো। তা সেটা এখন কোথায়? স্পেন্সার নামের লোকটা
প্রথমে বেশ উৎফুল্লভাবে বলল, ভালো হলে ছাপাবেন। জানেন, ওতে এমন উদ্ভিদের কথা লেখা আছে যে সবাই চমকে যাবে। আসলে ওর ব্যাপারে জানতে গিয়েই তো। আবারও কথা শেষ করলো না লোকটা, একটু বিষণ্ণ কণ্ঠে বলল, পাণ্ডুলিপিটা আমার কাছে এখন নেই। ওটা মসমাই কেভে রাখা আছে, আনতে হবে। তা আপনাকে আমি পাবো কিভাবে? নকুড়বাবু একটু ইতস্তত করে বলেই ফেললেন কথাটা। আজ আমি মসমাই কেবে যাব, আসলে সে কারণেই এখানে আসা। একজন নিয়ে যাবে। আচ্ছা, আপনি তো এখানকার উদ্ভিদ নিয়ে কাজ করেছেন, এমন কোনো অর্কিড দেখেছেন যা লাল বলের মতো দেখতে, যা মসমাই কেবে পাওয়া যায়? লোকটা প্রশ্ন শুনে যেন বিস্মিতভাবে তাকিয়ে থাকলো নকুড়বাবুর দিকে। তারপর বলল, হ্যাঁ, দেখেছি। ওটা ওখানেই পাওয়া যায়। আপনি নিশ্চয়ই শিলং বাজারে কোনো খাসি বৃদ্ধের কাছে ওটা দেখেছেন, আর সেটা সংগ্রহ করতেই তার আমন্ত্রণে এখানে এসেছেন। বিস্মিত নকুড়বাবু বললেন, হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আপনি জানলেন কিভাবে? একটু চুপ করে থেকে লোকটা বলল, আপনি আমার লেখাটা পড়লে উত্তরটা পেয়ে যেতেন। আচ্ছা, আমি এখন চলি। এই বলে লোকটা নকুড়বাবুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হঠাৎই যেন বনের মধ্যে মিলিয়ে গেল। অদ্ভুত লোক তো, যেমন হঠাৎ এলো তেমনি চলে গেল। মনে মনে ভাবলেন নকুড়বাবু। বৃষ্টি ধরেছে, আকাশ আবার ফর্সা। নকুড়বাবু কিছুক্ষণ লোকটার কথা ভেবে পা বাড়ালেন বনের বাইরে যাবার জন্য। সেভেন সিস্টার্স ফলস জায়গাটা নকুড়বাবুর চেনা। মসমাই কেভের গুহামুখ থেকে বেশ খানিকটা দূরে। একটা প্রকাণ্ড গহ্বরের গা বেয়ে বর্ষণ সিক্ত চেরাপুঞ্জির 7টি দুগ্ধ ফেনীর জলধারা নেমে গেছে পাতালের দিকে, তাই এর নাম সেভেন সিস্টার্স। জলপ্রপাতের কাছে একটা উঁচু জায়গাতে সেই লোকটার প্রতীক্ষা করছিলেন নকুড়বাবু। দূরে খাসি পাহাড়ের মাথায় সূর্য অস্ত যাচ্ছে, তার লাল আভা ছড়িয়ে পড়েছে সামনের ঘাস বনে। কিছু দূরে অরণ্যের মাথায় নির্জন প্রান্তরে বেশ ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। নিস্তব্ধ চারদিক, অপূর্ব শান্ত সৌন্দর্য বিরাজ করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নামবে। সেই লোকটা ঠিক আসবে তো? নিকটবর্তী খাসি গ্রাম মাইল খানেক দূরে। সে না এলে সেখানে পৌঁছতে রাত হয়ে যাবে। কথাগুলো ভেবে ঘড়ি দেখলেন নকুড়বাবু, আর তার পরক্ষণেই তিনি দেখতে পেলেন তাকে। লাল কালো সেই খাসি শাল গায়ে ঘাসবন ভেঙে এগিয়ে এসে নকুড়বাবুর সামনে দাঁড়িয়ে সে বলল, খুবলেই। মুখে তার হাসি। শেষ বিকালের আলো এসে পড়েছে তার মুখে। সেই আলোতে নকুড়বাবুর মনে হলো এই লোকটাকে গতকাল কুয়াশা মাখা ল্যাম্পপোস্টের আলোতে যত বৃদ্ধ মনে হয়েছিল আসলে তা নয়। মুখময় বলিরেখাগুলো যেন তেমন আর নেই। লোকটাকে প্রৌঢ় বলা যায়। নকুড়বাবুও তাকে খুবলেই জানিয়ে বললেন, যাক, তুমি তাহলে এলে।
তোমার নাম কি? কাল সেটা জানা হয়নি। সে জবাব দিল, আমার নাম মত্ত কাবাহা। এই খাসি পাহাড়েই আমার ঘর। তারপর চারপাশে একবার তাকিয়ে নিয়ে বলল, চলুন এবার রওনা দেওয়া যাক। নকুরবাবু অনুসরণ করলেন তাকে। লোকটা গিয়ে দাঁড়ালো জলপ্রপাতের খাদের কিনারে। নকুরবাবুর উদ্দেশ্যে একবার শুধু বলল, সাবধানে নামবেন। তারপর দুটো জলপ্রপাতের মধ্যে দিয়ে ধাপ বেয়ে নিচে নামতে শুরু করলো। নকুরবাবুও তার পিছন পিছন নামতে লাগলেন। পা ফসকালেই অবধারিত মৃত্যু। দুপাশে জলপ্রপাতের জলে ছিটেতে ভিজে যাচ্ছে দেহ। প্রায় 100 ফুট নিচে নেমে দাঁড়ালো লোকটা। পাথুরে দেওয়ালে নানা ঝোপঝাড়, জলজ উদ্ভিদ। দেওয়াল হাতড়ে একটা ঝোপ সে ফাঁক করতেই উন্মোচিত হলো এক গহ্বর। অন্ধকার বিরাজ করছে ভেতরে। এই তাহলে গুহামুখ। নকুরবাবুকে নিয়ে প্রবেশ করলো ভিতরে। ঠিক তখনই বাইরে ঝুপ করে অন্ধকার নামল। ভিতরে ঢুকে লোকটা একটা মশাল জ্বালিয়ে নিয়ে চলতে শুরু করলো। ছোর পেল গুহা। মাথার উপর ছাদ অনেক জায়গাতে এমন নিচু যে অনেক সময় হামাগুড়ি দিতে হচ্ছে। দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে, বরফের মতো ঠান্ডা। মাঝে মাঝে ওপর থেকে নেমে এসেছে স্তম্ভের মতো চুনা পাথরের ঝুড়ি। নিঃশব্দে এগোতে থাকলো লোকটা। একবার শুধু নকুরবাবুর প্রশ্নের জবাবে সে জানালো যে সেখানে পৌঁছতে ঘন্টাখানেক সময় লাগবে। ঘন্টাখানেক পর নানা কসরত করে চলার পর নকুরবাবুর তখন কাহিল অবস্থা। মত্তকাবা এবারে যেন নিশ্চিন্ত হয়ে বলল, আমরা এসে গেছি। আর এরপরই ধীরে ধীরে চওড়া হতে শুরু করলো গুহামুখ। হঠাৎ মশালের আলোতে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন নকুরবাবু। দেওয়ালের গায়ে একটা পাথরের খাঁজে আটকে আছে বাচ্চা ছেলেদের লাল জামা। নকুরবাবু সেটা দেখে থমকে দাঁড়িয়ে বললেন, এই জামাটা কোথা থেকে এলো? লোকটা মুহূর্তের জন্য একবার সেদিকে তাকিয়ে বলল, জানি না, আসুন তাড়াতাড়ি পা চালান। নকুরবাবুর মনে হলো ইচ্ছে করেই যেন সে ব্যাপারটা এড়িয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই তারা একটা হলঘরের মতো জায়গাতে উপস্থিত হলেন। মাথার ওপর ফাটল বেয়ে আবছা চাঁদের আলো ঢুকছে সে ঘরে। তারা সে ঘরে পা রাখতেই এক ঝাঁক বাঁদর ডানা ঝাপটে মাথার ওপরের ফাটল দিয়ে বাইরে মিলিয়ে গেল। বাদুড় প্রাণীটা এখানকার প্রায় গুহাতেই থাকে। ঘাবড়ালেন না নকুরবাবু। প্রৌঢ় খাসি লোকটার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, এই সেই জায়গা। এই বলে সে মশালটা নিচের দিকে ধরে আলো ছড়ালো মাটিতে। সেখানে ছড়িয়ে আছে নানা আকৃতির পাথর। বিস্মিত নকুরবাবু দেখলেন তাদের খাঁজে খাঁজে জন্মে আছে বলের মতো অসংখ্য সেই উদ্ভিদ। তবে তাদের রং ধবধবে সাদা। দেওয়ালের গা থেকেও ঝুলছে বেশ কিছু। নকুরবাবু বললেন, কিন্তু এদের রং সাদা কেন?
মত্তকাবা হেসে জবাব দিল, রং ধরবে। চাঁদ ভালো করে উপরে উঠুক, সেই আলো গুহায় ঢুকলেই রং ধরবে। তার আগে ওদের শোবেন না। রং ধরলে ওগুলো সংগ্রহ করে বেরোবো এখান থেকে। কিছু কিছু উদ্ভিদ আলো পেলে তবেই রঙিন হয়, এ ব্যাপারটা জানা আছে নকুর বাবুর। তিনি জায়গার চারপাশে তাকালেন। আরো কয়েকটা গুহপথ বেরিয়েছে নানা দেওয়াল থেকে। হঠাৎ একটা কোণে চোখ আটকে গেল তার। সেখানে দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে আছে একটা নরকঙ্কাল। চমকে উঠে নকুর বাবু বললেন, ও ও ওটা কার কঙ্কাল? মত্তকাবা হেসে বলল, ওটা আমি 20 বছর ধরে ওখানে দেখছি। হয়তো লোকটা এখানে এসেছিল, তারপর বেরোতে পারেনি। নকুরবাবু গিয়ে দাঁড়ালেন কঙ্কালটার সামনে। লোকটা ঠিকই বলল, কঙ্কালটা অনেক পুরনো। চুনের প্রলেপ জমেছে তার গায়ে। একটা মাকড়সা তার চোখের এক কোটর থেকে বেরিয়ে অন্যটাতে ঢুকে গেল। একটা ছোট কাঠের চ্যাপ্টা বাক্স পড়ে আছে লোকটার পাশে। 6 ইঞ্চি লম্বা আর ওরকমই চওড়া। সম্ভবত মৃত লোকটারই জিনিস হবে। কৌতূহলবশত নকুরবাবু সেটা তুলে নিতেই সেই খাসি লোকটা বলে উঠল, ওখান থেকে চলে আসুন, সাপের বাসা আছে ওখানে। সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে এলেন নকুরবাবু। মত্তকাবা এতক্ষণে মশালটাকে পাথরের খাঁজে গুজে একটা বেশ উঁচু পাথরের ওপর পা থেকে মাথা চাদরে মুড়ে বসে পড়েছে। নকুরবাবু এগিয়ে এসে সেই পাথরের নিচে মত্তকাবার মুখোমুখি একটা নিচু পাথরে বসলেন। তার চারপাশে পাথরের খাঁজে ফুটে আছে থোকা থোকা অসংখ্য সেই বলের মতো অর্কিড। নকুরবাবু অর্কিডগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর প্রশ্ন করলেন, তুমি এই গুহার খোঁজ পেলে কিভাবে? চাদরে মুখ ঢাকা মত্তকাবা যেন হাসল, কিন্তু উত্তর দিল না। নকুরবাবু এরপর মনোনিবেশ করলেন বাক্সটার দিকে। অনেক পুরনো বাক্স, মুখটা এঁটে গেছে। সেটা খুলতে না পেরে তিনি সেটা চালান করে দিলেন ব্যাগের ভিতর। পরে দেখা যাবে কি আছে। নকুরবাবু প্রতীক্ষা করতে লাগলেন কখন চাঁদের আলো মাথার ওপরের ফাটল দিয়ে ঘরে এসে ঢোকে তার জন্য। সময় এগিয়ে চলল। মত্তকাবার কোনো সাড়া শব্দ নেই। চাদরে মুখ ঢেকে সে মনে হয় ঘুমিয়ে পড়েছে। চাঁদের আলো ধীরে ধীরে ঘরে ঢুকতে শুরু করেছে। নকুরবাবু এক দৃষ্টে তাকিয়ে আছেন অর্কিডগুলোর দিকে। একসময় চাঁদ যখন মাথার ওপর উঠল, তখন সেই আলোতে ভরে উঠল গুহা। কিন্তু নকুরবাবু দেখলেন কোনো অর্কিডেই কিন্তু রং ধরল না। চাঁদের আলোতে সেগুলো শ্বেতপাথরের বলের মতো দেখাচ্ছে। রং ধরছে না কেন? মত্তকাবাকে
ডাকবেন ভাবলেন নকুরবাবু। নকুরবাবুর ডান হাতটা পাথরের ওপর ভর দেওয়া ছিল অনেকক্ষণ ধরে। তিনি উঠে দাঁড়িয়ে মত্তকাবাকে ডাকতে যাবেন, হঠাৎ তার মনে হলো হাতটা কেমন যেন বেশ লাগছে। হাতটা তিনি তুলে ধরতেই দেখলেন এক অদ্ভুত ব্যাপার। তার কবজির কাছে আটকে আছে লাল টেনিস বলের মতো একটা অর্কিড। নকুরবাবু বাঁ হাত দিয়ে তাকে কবজি থেকে তুলতে যেতেই তিনি বুঝতে পারলেন ব্যাপারটা। অর্কিডের ফিতের মতো অংশ দুটো পেঁচিয়ে ধরেছে তার কবজি, আর তার প্রান্ত ভাগ দুটো প্রবেশ করেছে তার চামড়ার ভিতর। আসলে ওই ফিতের মতো অংশ দুটো চোষক নল, যা ধমনী থেকে নিঃশব্দে রক্ত চুষে নিয়ে রং ধরাচ্ছে মশমাই অর্কিডে। আর এরপর মুহূর্তেই তিনি অনুভব করলেন তার গোড়ালির উপরিভাগে, ঘাড় ইত্যাদি উন্মুক্ত স্থানগুলোতে একই রকম অসারতা। মক্তকাবা! চেঁচিয়ে উঠে নকুরবাবু তার দেহ থেকে লাল অর্কিডগুলো মাটিতে ছুঁড়ে ফেলতে লাগলেন। ঠিক বিড়াল যেমন নিঃশব্দে লাফ দেয়, ঠিক তেমনি পাথরের ওপর থেকে নেমে এলো মত্তকাবা। তারপর যেন কোনো মহার্ঘ বস্তু সংগ্রহ করছে এমন ভাবে কুড়োতে লাগলো নকুরবাবুর ছুঁড়ে ফেলা লাল অর্কিডগুলো। সবগুলো মিলিয়ে গোটা 6 হবে। সেগুলো কুড়িয়ে নিয়ে সে নকুরবাবুর মুখোমুখি দাঁড়ালো। চাঁদের আলো এসে পড়েছে তার মুখে। সেই আলোতে ঝলঝল করছে তার চোখ। ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠেছে। হিস করে সে নকুরবাবুর উদ্দেশ্যে বলল, বলেছিলাম না, চাঁদের আলো ফুটলে রং ধরবে অর্কিডে। কথাগুলো বলেই সে একটা অর্কিড মুখে পুড়ে চিবোতে শুরু করলো। তার দু কষ বেয়ে চুইয়ে পড়তে লাগলো তাজা রক্ত, নকুরবাবুর রক্ত। আতঙ্কে চিৎকার করে উঠলেন নকুরবাবু। না, বাঁচাও! অট্টহাস্য করে উঠল মত্তকাবা। সেই পৈশাচিক হাসি প্রতিধ্বনিত হতে লাগলো পাথুরে দেওয়ালে। সামনে একটা গুহামুখ দেখে আতঙ্কে দিশাহারা হয়ে নকুরবাবু ছুটতে শুরু করলেন সে পথে। পিছনে শোনা গেল মত্তকাবার কণ্ঠস্বর, পালাবার কোনো পথ নেই এখানে। আর তার সঙ্গে সেই বিভৎস হাসি। পাগলের মতো গুহাপথ ধরে পাথরে ধাক্কা খেতে খেতে অন্ধকারে দিক শূন্যভাবে ছুটতে লাগলেন নকুরবাবু। পাথরে অনুরণিত হচ্ছে সেই কণ্ঠস্বর, কোথায় পালাবে, কোথায় পালাবে? হঠাৎ একটা বাঁকের মাথায় তিনি দেখতে পেলেন তার রাস্তা আগলে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি। আর মনে হয় পালানো গেল না। তবে বাঁচার শেষ চেষ্টা করার জন্য নকুরবাবু একটা পাথর কুড়িয়ে নিলেন। সে কাছে এলেই সেটা ছুঁড়ে মারবেন বলে। ঠিক সেই সময় ছায়ামূর্তি বলে উঠল, আসুন, আমাদের সঙ্গে আসুন, নইলে আপনি বাঁচবেন না। এ কার গলা? এ তো মুক্তকাবার নয়। তাছাড়া
সঙ্গে একটা বাচ্চাও আছে মনে হয়। লোকটা আবার সাড়া দিল। তাড়াতাড়ি, মত্ত কাবা আপনাকে অনুসরণ করছে। ও এলে আপনাকে বাঁচানো যাবে না। আর আরে, এ তো জঙ্গলের মধ্যে দেখা সেই লোকটা। তার কণ্ঠস্বর শুনে চিনতে পারলেন নকুর বাবু। পিছনে ধেয়ে আসছে মত্ত কাবার পদশব্দ আর সেই রক্ত জল করা হাসি। আর দেরি না করে নকুর বাবু ছুটতে শুরু করলেন তাদের পিছু পিছু। কত সুড়ঙ্গ, কত গুহামুখ অতিক্রম করে ছুটে চললেন তিনি। শুধু ছুটতে ছুটতে নকুর বাবুর একবার যেন মনে হলো সেই ছায়া মূর্তি দুটোর যেন মাটিতে পা পড়ছে না, তারা যেন বাতাসে ভেসে এগোচ্ছে। এমন সময় পিছনে পড়ে রইল মত্ত কাবার সেই গুহার বাইরে উন্মুক্ত আকাশের নিচে এসে দাঁড়ালেন তারা। এই জায়গা নকুর বাবুর চেনা। দিনের বেলা টুরিস্টরা এ পথে মসমাই কেভে ঢোকে। নকুর বাবু তাকালেন তাদের দিকে। লোকটার মুখে আত্মতৃপ্তির হাসি। মনে হয় সেটা নকুর বাবুকে বাঁচানোর জন্য। সঙ্গের ছেলেটার বয়স বছর 10 হবে। সে একটু বিষণ্ণ, গায়ে লাল জামা। নকুর বাবু প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে বললেন, মক্ত কাবার লোকটা কে? স্পেন্সার বলল, ও আমার আর ওই বাচ্চাটার মতো, তবে ওর দেহ আছে। লাল মসমাই অর্কিড ওর দেহকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রেখেছে। এই অর্কিড ওকে বৃদ্ধ থেকে যুবক করে তোলে। সে জীবন মৃত্যুর মাঝামাঝি থাকা ভয়ঙ্কর কেউ। নকুর বাবু তার বক্তব্য সম্পূর্ণটা বুঝতে না পারলেও কিছুটা অনুমান করলেন। এরপর তিনি ছেলেটাকে দেখে বললেন, এ কে? সে বলল, মত্ত কাবার শেষ শিকার। গতকালই ওকে এখানে এনেছিল সে। ঠিক 20 বছর আগে যেমন আমি ওর শিকার হয়েছিলাম, যেমন আপনি হতে যাচ্ছিলেন। তবে আপনি ফিরলেন, আমাদের দুজনের আর ফেরা হলো না। নকুর বাবুর মনে পড়ে গেল একজন বাচ্চার নিখোঁজ হবার কথা তিনি কাগজে পড়েছেন। নকুর বাবু বললেন, কেন ফেরা হবে না কেন? লোকটা প্রশ্নের জবাব দিল না। একটা বিষণ্ণ হাসি হেসে সে বলল, আপনি যে বাক্সটা পেয়েছেন তার মধ্যে আমার পাণ্ডুলিপিটা আছে। দেখবেন ওটা ছাপানো যায় কিনা। তবে শেষ অনুচ্ছেদটা অসম্পূর্ণ আছে। ওটায় আমি লাল অর্কিডের ব্যাপারে লিখব ভেবেছিলাম। ওই অংশটা নয় আপনি লিখে দেবেন। নকুর বাবু অবাক হয়ে গেলেন তার কথা শুনে। লোকটা এরপর বলল, ওই দেখুন, শুকতারা উঠেছে, আলো ফুটবে। শিলং পাহাড় থেকে আজই নেমে যাবেন। ও পিছু ধাওয়া করতে পারে। 20 বছরে একবার ও যুবক হওয়ার সুযোগ পায়। আপনি ভালো থাকবেন। কথা শেষ করলো স্পেন্সার। আর তারপর সেই ছেলেটার হাত ধরে যেন বাতাসে মিলিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই দিনের প্রথম সূর্যকিরণ দেখা দিল খাসি পাহাড়ের মাথায়। ট্রেনের কম্পার্টমেন্টে বসে সহযাত্রীদের সঙ্গে গল্প করছিলেন নকুর বাবু। গৌহাটি স্টেশন থেকে কলকাতাগামী রাতের ট্রেন ছাড়বে করছে। খাসি পাহাড় থেকে শিলং হয়ে বেলাবেলি গৌহাটি নেমেছেন তিনি।
ভয়টা তার এখন অনেকটা কেটে গেছে। তার মনে হচ্ছিল মসমাই কেভের ঘটনাগুলো যেন নিছক একটা দুঃস্বপ্নই ছিল। তিনি বেশ গল্প করছিলেন। বাইরের ট্রেন ছাড়ার আগে শেষ মুহূর্তে লোকজনের হাঁকডাক, ব্যস্ততা। নকুরবাবুর মুখোমুখি জানালার পাশে বসে থাকা এক যাত্রী বাইরের দিকে তাকিয়ে নকুরবাবুর উদ্দেশ্যে হঠাৎ বলে উঠল, আরে দেখুন দেখুন, কি সুন্দর ক্যাকটাস। নকুরবাবু জানালার বাইরে তাকালেন। কয়েক হাত তফাতে ভিড়ের মাঝে লাল কালো খাসি শাল গায়ে দাঁড়িয়ে আছে একজন। হাতে ধরা বাক্সে রাখা লাল বলের মতো দুটো মসমাই অর্কিড। মুহূর্তের মধ্যে নকুরবাবু চিনতে পারলেন তাকে, মত্তকাবা। যদিও তার বয়স এখন আরো কমে গেছে, প্রায় যুবকই বলা যায় তাকে। রাতের প্ল্যাটফর্মে শিকার ধরতে এসেছে সে। তাকে দেখার সঙ্গে সঙ্গে নকুরবাবু ঝপ করে জানালার লোহার ঝাপটা নামিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ট্রেনও দুলে উঠে চলতে শুরু করল। বিস্মিত সহযাত্রী প্রশ্ন করল, কি হলো মশাই? নকুরবাবু জবাব দিলেন, আমার আবার ঠান্ডা লাগার ধাত আছে, তাই জানালা বন্ধ করে দিলাম। শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মসমাই অর্কিড। আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত 8টায় নতুন গল্পের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।